শীতে কাঁপছে যশোর অঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড 7.8 ডিগ্রি সেলসিয়াস। আরও 15 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত আমার জীবনে প্রথম দেখলাম। এই শীতে খুবই কষ্টকর, আমাদের কাজ কাম এমন একটা হতেছে না। ঘর থেকে বেরোনো যায় না, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, সবাই নিয়ে বাঁচার জন্য সকালে বেরোতে। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই পৌঁছানোর প্রত্যাশা। রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাতে ঢুকে 4 জন নিহত, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় না এনআইডি, সুযোগ নিচ্ছে অসাধু জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জে 11 বছরের শিশুকে বিয়ে দেওয়া হয়েছে বয়স বাড়িয়ে। যে মেয়েটা 5 পড়ে সে মেয়ের বয়স একটা নাম বাদ দিয়ে সে আর একটা নাম দিয়ে পিতা মাতা সবই ঠিক আছে, কিন্তু বয়স 18 বছর বানিয়ে দিচ্ছে। ঝালকাঠিতে একের পর এক বন্ধ হচ্ছে লবণ মিল। সোডিয়াম সালফেটের ব্যবহারে কমছে দেশীয় লবণের চাহিদা। ঋণের জালে আটকে পড়ছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। তীব্র শীতে কাঁপছে যশোর অঞ্চল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এছাড়া পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর সহ 15টি জেলার উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষ। সকাল গড়িয়েছে অনেক আগেই, অথচ সূর্যের দেখা নেই। কুয়াশার চাদরে ঢাকা পৌর শহর, হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। রোদের সাথে হিমেল হাওয়ায় কাঁপছে যশোরের জনজীবন। শীতের তীব্রতায় স্বাভাবিক কাজকর্ম চলছে ধীরগতিতে। এই শীতে খুবই কষ্টকর, আমাদের কাজ কাম এমন একটা হতেছে না। আমাদের রিস্কালা, ভ্যানালা, মজুরি খাটা লোক, চার দোকান, আমরা খুব কষ্টের মধ্যে আছি ভাই। এদিকে পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, খুলনা, গোপালগঞ্জ সহ 15টি জেলার তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতে কাজ করতে পারছেন না কৃষকেরা। শীতের ভিতরে বের হতে হয়, আমাকে কাজ করতে হয়। গরিব মানুষ, ঘর থেকে বেরোনো যায় না, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, সবাই নিয়ে বাঁচার জন্য সকালে বেরোতে। তীব্র শীত আমার জীবনে প্রথম দেখলাম, আর দেখিনি। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর ভিড়। বেড়েছে নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরের প্রকোপ। অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শীত মোকাবেলায় সরকার ও বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সহকর্মীদের কাছে আবহাওয়া পরিস্থিতি জেনে নিতে চাই। শুরুতেই চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী জিসান আহমেদের কাছ থেকে। জিসান, বেলা শেষে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে? যারা ছিন্নমূল মানুষ আছেন তাদের জন্য প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ কি চোখে পড়েছে? আজ 2 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বিরাজ করছে 8 ডিগ্রির ঘরে। আমরা যখন দেখেছিলাম আজকে দিনের বেলা বাড়ার পর সূর্যের দেখা মিলেছে খানিকটা, সেই সূর্যে আসলে খুব বেশি উত্তাপ নেই, প্রখরতা নেই, বরং উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসের কাছে কিন্তু এই জনজীবন, এই জনপদ কাবু হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যখন শহরে বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম, দেখছিলাম যে আসলে সড়কের যান চলাচলের সংখ্যা অনেকটাই কমেছে, সাধারণ মানুষের চলাচল গতিবিধি অনেকটা কমেছে। যারা আসলে একেবারে দিন আনা দিন খাওয়া শ্রমজীবী রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানে ঘর থেকে বাইরে বের হয়েছেন, বাইরে বের হয়ে অলস বসে থাকতে হয়েছে, এবং যারা কাজ পাচ্ছেন তারাও কিন্তু তাদের কাজটা ঠিক মতো শেষ করতে পারছেন না। এই শীতের কারণে, ঠান্ডার কারণে আসলে তাদেরও কিন্তু এই বেগ পেতে হচ্ছে।
একই সাথে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু ডায়রিয়া সহ নানা ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা চিকিৎসাও নিচ্ছেন। শহরের যেই সব ফুটপাতগুলো রয়েছে, ফুটপাতের দোকানগুলো রয়েছে, অর্থাৎ পুরাতন কাপড়ের দোকান, সেই পুরাতন কাপড়ের দোকানগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, সেই নতুন করে আবার শীত জেঁকে বসেছে। সহসাই কোনো বেশি সুখবর দিতে পারছেন না আবহাওয়া অফিস, ফলে তাপমাত্রা কিন্তু আরো কিছুদিন এরকম থাকতে পারে। শাওন। জিসান, ধন্যবাদ আপনাকে। একটু রাজশাহীর পরিস্থিতি জেনে নিতে চাই। তারেক মাহমুদ সঙ্গে আছেন। তারেক, মৃদু শৈত্যপ্রবাহ কতটা দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ? শাওন, অনেকটাই দুর্ভোগে পড়েছে সাধারণ এবং খেটে খাওয়া তৃণমূল যারা মানুষ রয়েছে, কারণ সকাল এবং বিকেলের পর থেকে ঠান্ডা কনকনে বাতাসে একদমই জনজীবন বিপর্যস্ত এবং বলা যায় যে একদম হাড় কাঁপানোর যে এই ঠান্ডা কনকনে ঠান্ডা বাতাস, সেটি হওয়ার সাথে সাথে মানুষজন একদমই রাজশাহীর জনজীবন বলা যায় যে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 61% এবং সর্বোচ্চ তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আমি যেমনটি দেখছি যে রাজশাহীতে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলছে না, তবে গত কালকে এবং আজকে এই 2 দিন দুপুর থেকে কিন্তু কিছুটা সূর্যের দেখা মিলেছে এবং সকালে যে ঘন কুয়াশা হিম বাতাসের কারণে প্রতিদিনই কিন্তু শীতের যে দাপট সেটি বাড়ছে এবং এতে যে দারিদ্র খেটে খাওয়া মানুষের ভোগান্তি সেটি বেড়েছে। বলা যায় যে এই জনজীবন অনেকটা বিপর্যস্ত এবং দিনমজুর যারা রয়েছেন তারা কাজে বের হচ্ছেন, তবে কাজ কিন্তু খুবই কম পাচ্ছেন এবং ঠান্ডাতে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে আমি যতটুকু দেখছি যে ছোট বাচ্চা যারা রয়েছে, স্কুলগামী একদমই ছোট বাচ্চা, তাদেরকে তাদের যারা পরিবার রয়েছে খুবই গরম কাপড় পরিয়ে তারা বাইরে বের করলেও অনেক রোগে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরাও বলছেন যে এই সময়টিতে ছোট ছোট যে বাচ্চা রয়েছে এবং অসুস্থ বয়স্ক মানুষদের খুব প্রয়োজন না বের হলে আসলে বের হওয়ার জন্য বারণ করছেন এবং এখন পর্যন্ত সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল, যে গরম পোশাক এবং কম্বলের যে বিতরণ সেটি কিন্তু খুবই অল্প পরিমাণে চাহিদার তুলনায় এবং বলা যায় যে প্রতিদিনই কিন্তু শীতের যে তীব্রতা এবং কনকনে ঠান্ডা বাতাস রাজশাহীতে সেটি রয়েছে। শাওন। তারেক, ধন্যবাদ আপনাকে। স্কুলগামীদের কাছে নতুন বছরের শুরুটা হলো নতুন বইয়ের গন্ধ নিয়ে। প্রাথমিকের শতভাগ বই এরই মধ্যে হাতে পেয়েছে শিক্ষার্থীরা, তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বইয়ের ঘাটতি 30 থেকে 40%। ফলে নতুন বছরে বই হাতে পায়নি সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে সব চাহিদা পূরণ সম্ভব, দাবি শিক্ষা মন্ত্রণালয়ের। স্কুলগামী ছোট্ট শিশুদের কাছে নতুন বছর মানেই নতুন বইয়ের গন্ধ। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসব নেই কোথাও। তবু বছরের প্রথম দিনেই চকচকে বই হাতে উল্লাসের সীমা নেই শিশু কিশোরদের। নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো উল্টে পাল্টে পছন্দের গল্প আর অধ্যায়গুলো দেখে নেয় প্রাথমিকের কোমলমতিরা। বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। বাংলার দোয়েল পাখি, এটা গল্প টাইপের, এটা অনেক পছন্দ হয়েছে। বই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 6টা বই এন্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এবার বছরের শুরুতে মাধ্যমিকের বেশ কিছু বইয়ের ঘাটতি ছিল। রাজধানীর স্কুলগুলোতে প্রাথমিকের শতভাগ বই বিতরণ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খালি হাতে ফিরেছে, তাই কিছুটা মন খারাপ তাদের। অবশ্য শিক্ষকরা বলছেন রোববারের মধ্যে নতুন বই পাবে সবাই। বইটা যদি তাড়াতাড়ি না দেয় এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে। টিচাররা যথেষ্ট আমাদের অনেক এক্সপিরিয়েন্সড, তারা নিশ্চয়ই বই পাওয়ার পর অনেক ভালো করে আমাদেরকে পড়ালেখায় সাহায্য করতে পারে। 7 থেকে 10 পর্যন্ত এখনো বই দেয়নি, আর যতটুকু শুনেছি যে রবিবারের মধ্যে ইনশাল্লাহ বই দিয়ে দিবে। এই বছর এখনো বই পাইনি, এটা নিয়ে তো কিছুটা মন খারাপ কাজ করতেছে, তবে শুনলাম যে রবিবার হয়তো বা বই পেতে পারে। আজকে মূলত প্রথম থেকে ষষ্ঠ ফুল সম্পূর্ণ সবগুলো বই পেয়েছে, আর নবম শ্রেণীর আংশিক বই পেয়েছে, আর বাকি যে 7 এবং 8
খুব সম্ভবত রোববারের মধ্যে চলে আসবে। এদিকে সারা দেশেই শুরু হয়েছে বই বিতরণ। প্রাইমারি স্কুলগুলোতেও আগে ভাগেই পৌঁছে গেছে শতভাগ বই। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুভূতি অনেক ভালো, নতুন বই পেয়েছি, পড়বো ভালো মতো। নতুন দিনে আমরা বই নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো। নতুন বইয়ের গন্ধ অনেক ভালো। তবে বিভিন্ন জেলায় ঘাটতি আছে মাধ্যমিক এবং মাদ্রাসার বইয়ের। বছরের প্রথম দিন সাতক্ষীরায় 512টি স্কুলে দেয়া হয়েছে মাত্র 40 ভাগ বই। বরিশালে মাধ্যমিক স্তরের বইয়ের মোট চাহিদা ছিল 69,61,930টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বুঝে পেয়েছেন 47,10,503টি বই। রাজবাড়ীতেও মাধ্যমিকের বইয়ে ছিল 30% ঘাটতি। বেশিরভাগ স্কুলেই প্রথম দিন বই পায়নি সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এই দিনটার জন্য অপেক্ষা করে যে কবে রেজাল্ট দিবে, কবে রেজাল্টের সঙ্গে সঙ্গে বই দিবে। ক্লাস 8 আমরা এখনো তো বই পাইনি, চলছে 2-1 দিনের মধ্যে পাবো। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস 15 জানুয়ারির মধ্যে পাঠ্য বইয়ের শতভাগ চাহিদা পূরণ হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। পরে খুলনা 1 আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 2 জন, যাদের 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে। এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জিএম রকুনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আসনটিতে 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আসমা জমশেদ খন্দকার। নাটোরের 4টি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। 35 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষমান রাখা হয়েছে 7 জনের মনোনয়নপত্র। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার 39 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নরসিংদী 2 এবং 4 নং সংসদীয় আসনে বাদ পড়ছেন 4 জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলার 5টি আসনের মধ্যে 2টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হয় 4 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোলা 2 আসনে যাচাই বাছাই শেষে 9 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডাক্তার শামীম রহমান এই ঘোষণা দেন। জানান, 1 নং ভোটার সমর্থন থেকে 10 জনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আবেদনে ত্রুটি থাকায় পটুয়াখালী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী 2 আসনে গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে পুঠিয়ার ঝলমলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের মধ্যে ঢুকে পড়ায় পিষ্ট হয় 5 জন। ঘটনাস্থলে 4 জন প্রাণ হারান, 1 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। মহাসড়কের পাশের হাটে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজশাহী ঢাকা মহাসড়কের সাথেই পুঠিয়া ঝলমলিয়ার কলার হাট। সকাল থেকে বাজার যখন জমজমাট, হঠাৎ ঢুকে পড়ে বালুবাহী এক ট্রাক। উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। সকাল 7:30টার দিকে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি আরেকটি ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। সেটি উল্টে গিয়ে পিষ্ট হন 5 জন। তাদের মধ্যে নাটোরের সিয়াম, মুনকের, সেন্টু এবং রাজশাহীর ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। হাত পা বিচ্ছিন্ন অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন রায়হান নামে আরও একজন। শব্দ হলে দৌড় মারে আসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে করেন 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ঘেঁষেই বসত কলার হাট। এখন সড়কের প্রায় অর্ধেক দখল করে রেখেছে হাট সংশ্লিষ্টরা, ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা।
হাটের জায়গা ছোট কিন্তু লোকজন থাকবে। এই যে ড্রাম ট্রাকগুলি ওভারলোড নিয়ে যে আমরা যাতায়াত করে মানুষ, রিক্সা ভ্যানে কিংবা মোটরসাইকেলে তারা যাইতে পারে না বালুর কারণে। আর এত পরিমাণ ওভারলোডের কারণে তারা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ বলছে ঘন কুয়াশার কারণে 2 ট্রাকের ধাক্কা লাগে, এতে বালু ভর্তি ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মহাসড়কের পাশে হাট বসানো নিষেধ, এ নিয়ে আমরা ইউনো মহোদয় এবং হাট সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়তই বলি, তো ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আজকেও যেমন সকালবেলা আমার টহল পার্টি কলারহাট থেকে দূরে ব্যাপারীদেরকে দূরে বসিয়ে দিয়েছিল, ঠিক কলারহাট পার হয়ে থানায় না পৌঁছতেই এই দুর্ঘটনার সংবাদ আসে আর কি। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়িতে এখন শোকের মাতম। ট্রাক চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটোর ও ফরিদপুর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজে 24 ঘন্টা পর নাটোরের লালপুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর খামারের একটি ড্রেন থেকে নীরবের মরদেহ উদ্ধার করা হয়। লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নীরব। সকালে তার মরদেহ ড্রেনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। ফরিদপুরের নগরকান্দায় ঢাকা বরিশাল মহাসড়কের নারায়ণখালী ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। পুলিশ সুপার জানান, হাত পা ও চোখ মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা এবং গলা কাটা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তিনি। সিআইডি এবং পিবিআই ওনাদেরকে এখানে নিয়ে আসি, ক্রাইম সিন টিম আসে এবং তারা এসে লাশের আইডেন্টিটি শনাক্ত করার চেষ্টা করে। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে অন্য কোনো জায়গা থেকে তাকে এই ডিসিজকে নিয়ে এসে এখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে। শরীয়তপুরের ডামুড্ডায় ওষুধ ব্যবসায়ীর উপর হামলা ও ছুরিকাঘাতের পর হামলাকারীদের চিনে ফেলায় ভুক্তভোগীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার কর্ণেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পুলিশ জানায়, খোকন দাস পেশায় একজন ওষুধ বিক্রেতা। উপজেলার কেউরভাঙ্গা বাজারে অনেকদিন ধরেই ব্যবসা করেন। গতরাতে বাড়ি ফেরার পথে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে, সাথে থাকা টাকা পয়সাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় খোকন দাস হামলাকারীদের চিনে ফেলে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মাদারীপুরের শিবচরে ডাকাত দলে 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 3টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের। জানান, গত 21 নভেম্বর রাতে ঢাকা থেকে শিবচরের শেখপুরে নিজ বাড়িতে ফিরছিলেন সলেমান নামের এক ব্যবসায়ী। জাদুয়ার চর এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে সলেমানের মাইক্রোবাসটি আটকানো হয়। গ্রেপ্তারের ভয় দেখিয়ে মাইক্রোবাসটি ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। মারধরের পর ফেলে রেখে যায় সড়কের পাশে। পরবর্তীতে মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভারে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় 3টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের সাথে জব্দ করা হয় গাড়ির একাধিক ভুয়া নম্বর প্লেট। এদিকে পাবনায় আলাদা অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র, 60 রাউন্ড গুলি সহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, গতরাতে শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি রিভলভার ও 4 রাউন্ড কার্তুজ সহ 2 জনকে আটক করা হয়। এছাড়া শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে 53 রাউন্ড গুলি এবং পূর্ব শালগাড়িয়া এলাকার আওয়ালের বাসায় অভিযান চালিয়ে 3 রাউন্ড গুলি সহ 2 জনকে আটক করে ডিবি পুলিশ। ভুয়া পরিচয়পত্র নিয়ে অনলাইনে সহজেই মিলছে জন্ম নিবন্ধন। কারণ জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি যাচাই বাছাই করা যায় না। সেই সুযোগ নিচ্ছেন অসাধু জনপ্রতিনিধিরা। সম্প্রতি সুনামগঞ্জে ভুয়া এনআইডি দিয়ে 11 বছরের এক শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বয়স বাড়িয়ে বানানো নিবন্ধন দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয় শিশুটিকে। পরিবার মামলা করলে জানাজানি হয় বিষয়টি। যে বয়সে দুরন্তপনায় বেড়ে ওঠার কথা, সেই সময় সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। জন্ম সনটা হলো 15 আর এখন 25 চলে। এই হিসাব অনুযায়ী তার বিয়ের বয়স হওয়ার কথা হয়নি, এটা নিশ্চিত। বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স 11 বছর,
অথচ নিকাহনামায় বয়স ১৯ বছর। খোঁজ নিতেই পাওয়া গেল ভুক্তভোগীর 2টি জন্ম নিবন্ধন। মূল জন্ম নিবন্ধন ইস্যু করা হয় 2023 সালে। একই ইউনিয়ন পরিষদ থেকে 2025 সালে আরেকটি জন্ম নিবন্ধন দেয়া হয়। সেখানে ভুক্তভোগীর বয়স বাড়ানোর পাশাপাশি নামেও কিছুটা পরিবর্তন আনা হয়। এই নিবন্ধন দিয়েই বিয়ে পড়িয়েছেন কাজী। বিয়ে হয় 2 পরিবারের সম্মতিতেই। তবে পরবর্তীতে মনোমালিন্য হওয়ায় অপহরণ ও বাল্যবিবাহের মামলা করেন কনের বাবা। এরপরই বিষয়টি জানাজানি হয়। বরকে গ্রেফতারও করে পুলিশ। কনের বাবার অভিযোগ, বরের পরিবারই ভুক্তভোগীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে। যেটা কথা ছিল এটা দেওয়ার কথা ছিল, দিছে না দেওয়ার কারণে পরবর্তী স্টেপে মানে দানা হতে হইলে আমরা পক্ষে তো অসম্ভব, আমরা পারতেছি না। এখন যেটা করে সেটা কর। পরে আমি গেলাম গিয়া ওই থানা তো অভিযোগ দিলাম, দেওয়ার পরে ঠিক আছে তারে দূরানে হয়েছে, আমার মেয়েরও হয়েছিল, আমার মেয়ের সাথে ওরা নিয়ে আইসি। আইডি কার্ড দেখছি করা হয়েছে, এই আইডি কার্ডটা কারা? এই আইডি কার্ডটা তো এই মেয়ের এই ছেলের বাপের বাড়িটা হচ্ছে। এই মামলা তদন্ত করে যে একটা বড় ধরনের একটা দুর্নীতি পাইলাম। যে দুর্নীতি হচ্ছে, যে মেয়েটা 5 পড়ে সে মেয়ের বয়স একটা নাম বাদ দিয়ে সে আর একটা নাম দিয়ে, পিতা মাতা সবই ঠিক আছে কিন্তু বয়স 18 বছর বানিয়ে দিছে এবং এই 18 বছর বানিয়ে কিন্তু বিয়ে দিছে। কিন্তু জন্ম নিবন্ধন থাকার পরও অনলাইনে বয়স বাড়িয়ে কিভাবে আরেকটি নিবন্ধন হলো? এই নিবন্ধনটা এনআইডি মাধ্যমে হয়েছে। আর এনআইডি আমাদের কাছে আছে ফটোকপি, নিবন্ধনের কপি আছে, আবেদনের কপি আছে। তখন তার সম্পূর্ণ কিছু যখন ওকে হয়ে যায় তখন আমরা দিতে বাধ্য, তাহলে তো আমরা ফিরে দিতাম ভাই। অর্থাৎ 11 বছরের এই শিশুর রয়েছে ভোটার আইডি কার্ড। সেই পরিচয়পত্র নিয়ে নির্বাচন অফিসে টিম যমুনা। এবার ডাটাবেজে এনআইডির কোনো তথ্য পাওয়া গেল না। যাচাই বাছাই ছাড়াই ভুয়া পরিচয়পত্রের বিপরীতে দেয়া হয়েছে ভুক্তভোগীর জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড দিয়ে এখন যদি কেউ জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড যাচাই বাছাইয়ের তাৎক্ষণিক কোনো সুযোগ নেই বা আমরা করতে পারি না। তারা এই ভুয়া আইডি কার্ড বানানোর সহযোগিতা করছে। আজকে যে কম্পিউটারের দোকানে যোগ যেটাই হোক তারও এটা উপযুক্ত দেওয়া দরকার। ভুয়া এই জন্ম নিবন্ধনের জন্য করা আবেদনে সুপারিশ স্বাক্ষর করেছিলেন ওয়ার্ড মেম্বার সকিনা বেগম। ভুক্তভোগীর প্রতিবেশী হয়েও 11 বছরের শিশুকে 19 বছরের কিশোরী হিসেবে শনাক্ত করেন। এ বিষয়ে কথা বলতে চাইলে কোনোভাবেই দেখা দেননি অভিযুক্ত সকিনা। তবে পাওয়া যায় তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে করা আরও অনিয়মের তথ্য। ইউপি মেম্বার হয়েও ছিলেন সদর হাসপাতালের প্রক্সি আয়া। সকিনা হচ্ছে আমাদের হসপিটালের নানাবিধ উনি জড়িত, সে জরুরি অবস্থায় কাজ করে যাচ্ছিল। আমাদের হসপিটালে যে দালাল যে আছে, দালালদের যে তালিকা তার মধ্যে তার নাম আছে। বাল্যবিবাহ এবং পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন জালিয়াতির বিষয়টি জানা আছে স্থানীয় সরকার উপপরিচালকের। এই ধরনের আমরা ইউনো সূত্র থেকে আমরা একটা লিখিত পত্র পেয়েছি, তো সেখানে আমরা তদন্ত করবো। যদি দেখি কোনো ধরনের আইনের কোনো বরখেলাপ হয়েছে, সেখানে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে, যারা এটার ক্ষেত্রে দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। 11 বছরের শিশুর বাল্যবিবাহের ঘটনার বিচারিক ব্যবস্থা নেবেন আদালত। কিন্তু সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা না নেওয়া গেলে আড়ালে থেকে যাবে ভুয়া এনআইডির কারিগর ও এর সত্যতা দেয়া মেম্বারের মতো আসল অপরাধীরা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। বছরের পর বছর ধরে নদী ভাঙনে বিলীন হয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় অবস্থিত ঢালচর ইউনিয়ন। এতে বসতভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার। সব হারিয়ে কারো আশ্রয় হয়েছে রাস্তার পাশে, কারো বা নদী তীরে, কেউ বা আবার আশ্রয় নিয়েছে বন বিভাগের বাগানে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের অভিযোগ, সরকারি খাস জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বরাদ্দ পাচ্ছেন না তারা, ফলে কাটাতে হচ্ছে মানবেতর জীবন। দ্বীপ জেলা ভোলা সাগর মোহনায় অবস্থিত এই দ্বীপ সৌন্দর্যের পাশে লুকিয়ে রেখেছে কিছু অব্যক্ত বেদনাও। ভোলা চরফ্যাশনে সাগর মোহনায় বিচ্ছিন্ন একটি ইউনিয়নের নাম ঢালচর। বসবাস অন্তত 12,000 মানুষের। এখানেই থাকেন জেলে কাঞ্চন মুন্সি। একসময় তার ছিল গোয়াল ভরা গরু। মেঘনা নদী গর্ভে বিলীন সেসব। পরিবার সহ এখন থাকেন ঝুপড়ি একটি ঘরে। মাটিতে শুয়ে কাটান রাত। ঝড় বৃষ্টির রাত তাদের জন্য হয়ে ওঠে অসহনীয়। তেরফুল দিতে আমলে কোনো রকম ফরজ জায়গাত আমি বসবাস করি। আমি যদি ফরজ যদি উড়াই দেয় তা আমার থাকার কোনো
শক্তি নেই। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরবাড়ির জায়গা জমি ছিল, আমরা থাকার মতন একটা পরিবেশ আছিল। নদী ভাঙার পর আর কোনো পরিবেশ নাই। একই অবস্থা অন্যান্য জেলেদের। সমুদ্রের বুকে যাদের জীবিকা, সেই সমুদ্রই কেড়ে নিয়েছে তাদের সব। দিন কাটছে হতাশায়। সরকারি প্রচুর খাস জমি দখল বেদখল হয়ে থাকলেও এই জেলেদের ভাগ্যে সেসব নেই। দিন কাটছে মানবেতরভাবে। নিয়মিত হচ্ছে বিক্ষোভ, মানববন্ধন, তবু সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরে পড়েননি তারা। সরকারের কাছে আমাদের দাবি, আমাদেরকে যদি থাকতে দেয়, সরকার বন্দোবস্ত করে, তাহলে আমরা এখানে থাকতেও পারি। শিয়াল মিয়াল ডাকে, এই বাচ্চা করলে বয়তে মনে করেন টঙ্গের মতন উড়ে এটার ভিতরেই থাকি। ঢালচরের মতো এই বাংলাদেশের কোথাও এত খালেই পরিত্যক্ত জমি নেই। সব জায়গায় 5 আগস্টের পরে পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ঢালচরের এই ভূমিহীন মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। জেলা প্রশাসক বলছেন, সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করলে মিলবে খাস জমি। ভূমিহীন কৃষক বা ভূমিহীন ব্যক্তি কিভাবে কৃষি খাস জমি বন্দোবস্ত পেতে পারেন, সেই প্রক্রিয়াতে তাদেরকে আবেদন করতে হবে। এরকম প্রস্তাব পাওয়া গেলে এবং জেলা কমিটিতে আসলে আমরা অবশ্যই এটা বিবেচনা করব। প্রশ্ন থেকেই যায়, সরকারি নানা ফাইলের ঝক্কি পেরিয়ে ঢালচরের কতজন মানুষের পক্ষে আবেদন করা সম্ভব হবে? শরীফ ফারুকি, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঝালকাঠিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লবণ মিল। আমদানি করা সোডিয়াম সালফেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিল্প খাতে কমছে দেশীয় লবণের চাহিদা। এতে বেকার হয়ে পড়ছেন লবণ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা, আর ঋণের জালে আটকে পড়ছেন ব্যবসায়ীরা। শিল্প বাঁচাতে সোডিয়াম সালফেট আমদানি বন্ধের দাবি এই খাত সংশ্লিষ্টদের। লবণ শিল্পের প্রাচীন জনপদ ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে যাওয়া বাসন্ডা নদীর তীরে গড়ে ওঠে 18টি লবণ মিল। চট্টগ্রামের লবণ এখানে পরিশোধনের পর প্যাকেটজাত হয়ে চলে যেত দেশের বিভিন্ন প্রান্তে। তবে এখন আর এসব ঘাটে লবণ বোঝাই সাম্পান ভেড়ে না। নেই শ্রমিকদের হাঁকডাক। লোকসানের কারণে 18টি মিলের মধ্যে 11টি বন্ধ হয়ে গেছে। টিকে থাকা 6টি মিলেও কমেছে উৎপাদন। মানবেতর জীবনযাপন করছে শত শত শ্রমিক। মিল বন্ধ হয়ে আছে, কোনো কাজ নাই। চায়না থেকে লবণ আসতেছে, এই জন্য আমাদেরকে আমরা এই লবণ চাষিরা রেট পাচ্ছি না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা খুব বেকার হয়ে গেছি এবং আমরা খুব অসহায় আছি। এখন যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, তাতে মিল মালিকেরা দেনা দিতে পারে না, ব্যাংক লোন দিতে কষ্ট হয়, তারপর লেবার চালাইতে কষ্ট হয়। এখানকার মিলের লবণ বেশিরভাগ ব্যবহার হয় ভারী শিল্প খাতে। তবে সোডিয়াম সালফেট আমদানির কারণে কমেছে এসব মোটা দানার লবণের চাহিদা। শিল্পের সাথে জড়িতরা বলছেন, আমদানি করা সোডিয়াম সালফেট রাসায়নিক ব্যবহার হচ্ছে লবণের বিকল্প হিসেবে, দামেও কম। এতে প্রভাব পড়েছে দেশীয় লবণ শিল্পে। লবণ আমদানি বন্ধ না করলে দেশীয় মিল থাকবে না, একবার বন্ধ হয়ে যাবে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে 5-6 থেকে 7টা লবণ, বাকিগুলা কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে না। লবণ আমদানির ক্ষেত্রে 100% ট্যাক্স ধরা হয়, তাদের ক্ষেত্রে যেন 100% ট্যাক্স ধার্য করা হয়, তাহলে হয়তো আমাদের কম্পিটিশনে আমরা মার্কেটে আবার সাস্টেইন করতে পারবো। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সোডিয়াম সালফেট আমদানি অব্যাহত থাকলে বন্ধ হয়ে যাবে দেশীয় মিলগুলো, কর্মহীন হয়ে পড়বে হাজার হাজার শ্রমিক। বড় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে না পারার কারণে তারা আস্তে আস্তে তাদের ব্যবসার পরিধি কমছে। এই মিলগুলো তাদের মেশিনারি যদি উন্নত করতে পারে, তাহলে তারা প্রতিযোগিতামূলক বাজারে তাদের যে লবণের মান সেটা ঠিক রাখতে পারবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।